রাজুকের নথি গায়েবের তদন্তে 3 প্রতিষ্ঠানকে দুদকের চিঠি, ক্যাসিনো কাণ্ডে সেলিম প্রধানের 8 বছরের কারাদণ্ড। বাংলাদেশের অর্থনীতির প্রশংসায় আন্তর্জাতিক সংস্থা IMF, মুদ্রা তহবিলের ঋণ ব্রিদিং স্পেস বললেন প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা চলছে খালেদা জিয়ার, বিদেশে যাওয়ার অনুমতির দাবি বিএনপি। গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীর সহ 3 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বিধি ভঙ্গে আজমতুল্লাহকে চিঠি দেবে ইসি। যুদ্ধবিরতির মধ্যেও সুদানের সংঘাত, আটকে পড়া বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 20 লাখ শিক্ষার্থী, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ রাতে। বলছিলাম একে টিএমটি বা সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের 30,000 নথি গায়েবের ঘটনায় রাজুক সহ 3 প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গায়েব হওয়া নথির সঠিক সংখ্যা এবং সফটওয়্যার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য সহ 12 ধরনের তথ্য চেয়েছে সংস্থাটি। আগামী 10 মের মধ্যে সকল তথ্য দিতে বলেছেন দুদক তদন্ত কর্মকর্তা। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। গেল বছরের শেষের দিকে রাজুকের সার্ভার থেকে 30,000 নথি গায়েব হয়ে যায়। প্রতিষ্ঠানটি ঘটনা জানতে পারে 1 বছরের 6 ডিসেম্বর। হারিয়ে যাওয়া নথির মধ্যে 2019 সালের মে থেকে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ি নির্মাণের আবেদনও ছিল। খবর বের হয় গণমাধ্যমেও। বিষয়টি আদালতের নজরে আনেন দুদকের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। ঘটনা আমলে নিয়ে দুদককে অনুসন্ধানের নির্দেশ দেন আদালত। রাজুকের হলো 30,000 নথি গায়েব, একটা সুমোটো রুল ইস্যু করেছিলেন হাইকোর্ট ডিভিশন, সেটা আমাদেরকে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আগামী 2 মে 2023। এই ঘটনায় দুদক তাদের সিস্টেম অ্যানালাইসিস পরিচালক রাজীব হাসানকে প্রধান করে 3 সদস্যের তদন্ত টিম গঠন করে। এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে তারা। রাজুক চেয়ারম্যান, ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং রাজুকের সার্ভার রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান টেকনো হেভেন কোম্পানির নির্বাহী পরিচালককে চিঠি দিয়েছে অনুসন্ধান দলের নেতা। সেই 30,000 নথির বিষয়ে দুর্নীতি দমন কমিশন 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটি অনুসন্ধান কার্য অলরেডি শুরু করেছে, তথ্যপত্র সংগ্রহ করছে। রাজুকের নথি উদ্ধারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্ভার অপারেশনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্যসহ 7টি বিষয়ে নথি চাওয়া হয়েছে টেকনো হেভেনের কাছে। আর রাজুকের কাছে জানতে চাওয়া হয়েছে বাস্তবে কত নথি সার্ভারে জমা ছিল। সার্ভারের নথি সংরক্ষণের সাথে রাজুকের দায়িত্বে থাকা ব্যক্তিসহ 12 ধরনের তথ্য চাওয়া হয়েছে তাদের কাছে। আমরা আশা করছি অতি সত্বর তথ্যপাত্রগুলি যদি পাই, আমরা অনুসন্ধান শেষে একটি প্রতিবেদন দাখিল করতে পারবো। আর রাজুকের জন্য বরাদ্দ ভার্চুয়াল মেশিনে কোনো ওয়েব অ্যাটাক হয়েছে কিনা তা সহ 6 ধরনের তথ্য চাওয়া হয় বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানির কাছে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানকে 8 বছর কারাদণ্ড ও 11 লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সাথে সেলিম প্রধানের দুর্নীতি ও মানি লন্ডারিং এর অর্থ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পর্যবেক্ষণে আদালত দুর্নীতিবাজদের বয়কটের আহ্বান জানান। বিস্তারিত শাহাদাত নিশাদের প্রতিবেদনে। ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার রায়ের জন্য সকালে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় তাকে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামির রাশিয়ান স্ত্রীর সন্তান ও স্বজনরা। ঢাকার বিশেষ আদালত 8-এর বিচারক বদরুল আলম ভূঁইয়া রায় ঘোষণা করেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে সেলিম প্রধানকে 4 বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর অর্থ পাচারের দায়ে 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে রায় পর্যালোচনা করে সেলিম প্রধানের আরও কঠোর সাজার জন্য আবেদন করা হবে বলে জানান দুদক আইনজীবী। আর রায়ে ক্ষুব্ধ আসামির আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা জানান। সেলিম প্রধানের মতো ব্যক্তি যিনি এত অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন, 10 লক্ষ টাকা মাননীয় আদালত অর্থদণ্ডে দণ্ডিত করেছেন এবং 2টি অপরাধে সাজাভুক্ত হয়েছেন, আমরা অবশ্যই আপিল দায়ের করব এবং তাকে আরো অতিরিক্ত সাজার জন্য আমরা মাননীয় আদালতে অবশ্যই আমরা
রায় পর্যালোচনা করে আমরা আবেদন করব। লন্ডন কোর্ট যে জাজমেন্টটা দিয়েছেন সেই জাজমেন্টে আমরা স্যাটিসফাইড নই। স্যাটিসফাইড না হওয়ার পেছনে কারণ হচ্ছে মামলা আমরা যেটা বিলিভ করি একটা জাজমেন্ট হওয়ার ক্ষেত্রে প্রসিকিউশনের কিছু অব্লিগেশন থাকে, ডিফেন্সের কিছু অব্লিগেশন থাকে। প্রসিকিউশনের ক্ষেত্রে অব্লিগেশন মামলাটা প্রমাণ করা। এই মামলাতে আমি যখন জেলখানায় ছিলাম অন্য একটা মামলাতে, তখন আমার বিরুদ্ধে মামলাটা রুজু করা হয় এবং সেই মামলা থেকে আমাকে সোনার রেট দেখানো হয়, আমাকে ডিফেন্সটা কোনো সুযোগ দেওয়া হয়নি। আদালত রায়ের পর্যবেক্ষণে জানায় জেল জরিমানা করে দুর্নীতি রোধ করা যাবে না, প্রয়োজন দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করা। শতভাগ শাস্তি আওতায় তাদেরকে আনা হচ্ছে। তারপরেও মাননীয় আদালত সমগ্র সমাজ ব্যবস্থা তিনি বিচারক হিসাবে এই দুর্নীতিবাজদেরকে প্রতিহত করা বা তাদের সাথে সম্পর্ক না করার জন্য একটা সামাজিক আন্দোলন বা সামাজিক বোধ সৃষ্টি করার জন্য তিনি একটা অবজারভেশন দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে 2019 সালে সেপ্টেম্বর মাসে সেলিম প্রধান র্যাবের হাতে গ্রেপ্তার হন। ওই বছরের 27 অক্টোবর তার বিরুদ্ধে মামলা করেন দুদক। মামলাটি তদন্ত করে শেষ পর্যন্ত তার নামে মোট 57 কোটির বেশি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পায় দুদক। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। শনিবার ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতে এ প্রশংসা করেন সংস্থার এমডি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কিছুটা স্বস্তির জন্য IMF এর কাছ থেকে ঋণ নিয়েছে বাংলাদেশ। আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের দ্য রিচ কার্লটন হোটেলের সভাকক্ষে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জার্জিভার নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন IMF এর ব্যবস্থাপনা পরিচালক, যা করোনা মহামারীর পরে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করে তুলেছে। পরে এ নিয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। পৃথিবীর মধ্যে বাংলাদেশ ইজ এ মডেল, যেটা এই কোভিডের পরেও একটা অর্থনীতি স্টেবল রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জনকে প্রশংসা করেন, আর সেই সাথে স্টেবিলিটি যেটা রেখেছে সেটারও প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, কিছুটা স্বস্তির জন্য IMF এর কাছ থেকে ঋণ নিয়েছে বাংলাদেশ। আগামীতেও এ ধরনের সহযোগিতার প্রত্যাশা করেন বাংলাদেশ সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি আপনাদের যে লোনটা নিয়েছি IMF এর, সেইটা একটা ব্রিডিং স্পেস হিসাবে, এন্ড শি অ্যাপ্রিসিয়েটেড ভেরি মাচ। বলে যে এই ধরনের ভিশন, এই ধরনের লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ও দক্ষ যোগাযোগ এবং আইন শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, সাক্ষাতে তাও উল্লেখ করেন IMF MD। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিডনি, লিভার সহ নানা জটিলতায় ভুগছেন, জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর জন্য বারবার বলা হলেও সরকার কর্ণপাত করছে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শনিবার সন্ধ্যায় নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পর রাতেই তার শারীরিক জটিলতা নিয়ে কথা বলেন চিকিৎসা বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। লিভারের প্রবলেম আছে, ওনার কিডনির প্রবলেম, ওনার হার্টের প্রবলেম ব্লক আছে, ওনার রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, ডায়াবেটিস আছে, ওনার আপনার কি বলে যে হাইপারটেনশন ছিল, এবং প্রত্যেকটা জিনিসই ওনার যে সমস্ত ওষুধ আছে প্রতিটির যে সমস্ত পরীক্ষা করা প্রয়োজন চিকিৎসকরা অ্যাডভাইস করেছেন, সে অনুযায়ী সে সকল পরীক্ষা, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ এবং ক্রনিক কিডনি ডিজিজ এবং ওনার রাইট হার্ট ফেলিউরের যে একটা ওনার যে ব্লক ছিল, সেই ব্লকের এখন সর্বশেষ অবস্থা কি সেটা সম্পর্কে জানার জন্য আমরা ওনাকে এখানে ভর্তি। খালেদা জিয়া শারীরিক চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থার সুপারিশের কথা আবারও তুলে ধরেন তিনি। ওনার সুচিকিৎসার জন্য অ্যাভেলেবল যে সমস্ত রিসোর্স আছে সেটি এখন সরকার অথবা যারা দায়িত্বপ্রাপ্ত ওনারা যদি দেশের বাইরে যেতে না দেন মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে, তাহলে কিছু করার নাই। রবিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে
বাম গণতান্ত্রিক ঐক্যের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। না, অবস্থা তো অবশ্যই ভালো না, এটা তো আমরা বারবার বলে আসছি। ওনার বিদেশে যাওয়ার যে স্পেশালাইজ ট্রিটমেন্ট দরকার, যে স্পেশালাইজ হসপিটালে যাওয়া দরকার, সেটা থেকে ওনাকে বঞ্চিত করছে। এবং বঞ্চিত করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে ওনাকে বাইরে রেখে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, তারা মনে করছে এটা সহজ হবে, কিন্তু সেটাও সহজ হবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ। বাংলাদেশে কি হবে না হবে সেটা বাংলাদেশের জনগণ বুঝবে, যুক্তরাষ্ট্র নয়। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টিয়ালি কলেজ মাঠে এবি ব্যাংক লিমিটেড আয়োজিত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র যে শুধু বিদেশিরাই করে তা নয়, বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে পারে তার জন্য আমাদের দেশীয় কিছু মানুষ তাদের কান ভারী করছে। আইনমন্ত্রী আরো বলেন, জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষের কষ্ট হচ্ছে, সরকার সেটা জানে, সরকার সেটা লাঘবের চেষ্টা করছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ণয় করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশে কি হবে না হবে সেটা বাংলাদেশের জনগণ বুঝবে এবং চাইবে, সেটাই হচ্ছে শেখ মুজিবের নেতৃত্ব। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। অবিচার করা হয়েছে দাবি করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন জাহাঙ্গীর। এছাড়া আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান সহ 9 জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। নজরুল ইসলামকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ 30 এপ্রিল ছিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন। জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে সকাল 10টায় প্রার্থীদের উপস্থিতিতে শুরু হয় যাচাই বাছাই। শুরুতেই মেয়র পদে মনোনয়নপত্র যাচাই বাছাই করতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তবে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন জাহাঙ্গীর আলম। আমি মনে করি নির্বাচন এখানে কমিশনার যে নিরপেক্ষতাটা ছিল, তারা সেই নিরপেক্ষ থেকে সরে গেছে। কোন অদৃশ্যর চাপে সরে গেছে এটা আমি জানি না, কিন্তু আমি ন্যায় বিচার চাই। আমি অ্যাপিল করব, প্রয়োজনে আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাব। এদিকে মেয়র পদে মোট 12 জন প্রার্থীর মধ্যে 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়, আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমতুল্লাহ সহ 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী চাহিদা মতো সমস্ত ডকুমেন্টস দিয়ে আমি আমার নমিনেশন পেপার সাবমিট করেছিলাম এবং সেই অনুযায়ী যাচাই বাছাই করে আজকে রিটার্নিং অফিসার সাহেব মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। পরে কাউন্সিলর পদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। আগামী 9 মে এই নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 25 মে অনুষ্ঠিত হবে ভোট। সাইফুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর চিঠি দেবে নির্বাচন কমিশন। রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। জনাব আজমতুল্লাহ সাহেব, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যিনি এই করেছেন, তাকে আমরা কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন ভিডিও, চিত্র এবং পত্রিকার যেগুলো, তো সেই বিষয়ে আমার কাছে একটা ব্যাখ্যা চাওয়া হবে। ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা একটা পত্র দেব যে উনি যেন এটা যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে মাননীয় যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য আছেন তাদেরকে যেন অন্তত অনুরোধ রাখেন যেন এই ধরনের কোনো আচরণবিধিমালা যেন তাদের দ্বারা ভঙ্গ না হয়। যুদ্ধরত সুদানে আটকে পড়া 700 বাংলাদেশিকে 3 মের মধ্যে জেদ্দায় স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হবে। এরই মধ্যে 35 জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তথ্য দেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জানান, পর্যায়ক্রমে আরও 800 বাংলাদেশিকে সুদান থেকে স্থানান্তর করা হবে। বিস্তারিত প্রতিবেদনে। সুদানে আটকে পড়েছে 1500-র বেশি বাংলাদেশি। প্রতিনিয়ত বাড়ছে তাদের জীবনের ঝুঁকি। যুদ্ধরত সুদানে এখন পর্যন্ত নিবন্ধন করেছে 700 জন বাংলাদেশি। ইন্দোনেশিয়ান দূতাবাসের সহায়তায় খার্তুম থেকে 9টি বাসে করে তাদের
সুদান পোর্টে নেওয়া হবে 3 মের মধ্যে। সেখান থেকে সৌদি জাহাজে করে জেদ্দা বন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। রোববার বিকেলে এক ব্রিফিংয়ে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা ধারণা যে 1500 বাঙালি ওখানে আছেন, কিন্তু এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন 700 মতো, তো অর্ধেক। তো আমি যে অ্যাপিলটা আপনাদের মাধ্যমে করলাম যে যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, কারণ এটি নিরাপদ নয়, তারা হয়তো কোনো যুক্তিতে সেখানে থেকে যাওয়ার চেষ্টা করছেন বা অন্য কোনো প্রচেষ্টা করবেন, বা এখান থেকে অন্য দ্বিতীয় কোনো রাষ্ট্রে যাওয়া ইউক্রেনের মতো কিন্তু সহজ হবে না। তো এগুলি পরিহার করাই উচিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষ অভিবাসীদের হোটেলে রাখার ব্যবস্থা করেছেন। পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, আজকে যেটাকে কারেক্ট মনে হচ্ছে পরশুদিন সেটা লোকেশনটা ভালনারেবল হয়ে যেতে পারে। যে পরিমাণ সংখ্যায় আমরা পাবো, আমরা তাদেরকে নেক্সট অ্যাভেলেবল জাহাজে তুলে আমরা জেদ্দা পোর্টে নিয়ে আসবো, এবং জেদ্দাতেও আমাদের যেসব হোটেল দেয়া হবে সৌদি কর্তৃপক্ষ থেকে, সেখান থেকে নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটে আমরা পাঠানো শুরু করব। নিবন্ধনের বাইরে থাকা 800 বাংলাদেশি আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করার অনুরোধ জানানো হয়। ধাপে ধাপে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।